আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নৈতিকতা আমরা 19 পেজ মতো পড়া সেই শেষ পর্যন্ত করেছিলাম। 19 পেজের পরে আমরা সম্ভবত আর পড়া হয়েছিল না। তো আমরা হচ্ছে 20 থেকে বাকি যেগুলো আছে, আসলে এখানে পড়ানোর কিছু নাই। নৈতিকতা মূল্যবোধ আসলেই কেউ পড়াবে না, এটা সিম্পল একটা বিষয়। এটা নোট দিয়ে দিয়েছিলাম। তো এটা আপনারা হচ্ছে আহ সকলের উচিত ছিল যে এটা কমপ্লিট করে নিয়ে আমাকে বলা যে ভাই এই হচ্ছে পড়া কমপ্লিট করেছে, কিন্তু সেটা না করে একটা ক্লাস নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমি চলেন একটু আলোচনা করে দিই। আমাদের আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে যে সুশাসনের যে লক্ষ্য। সুশাসনের লক্ষ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুশাসনের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, এবং আইনের শাসনকে মুখ্য উপাদান বলা হয়। অনেক সময় পরীক্ষাতে আসবে যে সুশাসনের মুখ্য উপাদান কোনটি, আইনের শাসন। সুশাসনের চালিকা শক্তি কাকে বলা হয়? স্বচ্ছতাকে বলা হয়, যেটা হচ্ছে সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে। সুশাসনের অন্তরায় হচ্ছে দুর্নীতি স্বজনপ্রীতি, এটা পরীক্ষাতে আসা প্রশ্ন। এটা বিসিএস পরীক্ষাতে এসেছে যে সুশাসনের অন্তরায় নিচের কোনটি, স্বজনপ্রীতি। অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা, চাবিকাঠি হচ্ছে সচেতনতা, মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। দুইটা বিষয়, একটা হচ্ছে চাবিকাঠির সচেতনতা, একটা হচ্ছে মূল চাবিকাঠির জবাবদিহিতা। মানদণ্ড হচ্ছে জনগণের সম্মতি ও সন্তুষ্টি। এটা হচ্ছে সুশাসনের মূল লক্ষ্যটা। এরপরে দেখেন নৈতিকতা। নৈতিকতারও সেম ভাবে কিছু লক্ষ্য আছে। নৈতিকতার লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। তারপরে হচ্ছে নৈতিকতার নিয়ন্ত্রক বলা হয় বিবেক আর মূল্যবোধ। নিয়ন্ত্রণ করে কে? মানসিক আচরণ। যার মানসিক আচরণ খারাপ সে কিন্তু নৈতিকভাবে নিজেকে কি নিয়ন্ত্রণ করতে পারে না। নৈতিকতার রক্ষা কবচ বলা হয় হচ্ছে বিবেকের দর্শনকে, এটা পরীক্ষাতে আসা প্রশ্ন। নৈতিকতার উদ্ভব হয় মানুষের মনে, এবং শিক্ষা শুরু হয় পরিবারে। তাহলে নৈতিকতার শিক্ষাটা শুরু হয় কোথা থেকে? পরিবার থেকে হচ্ছে নৈতিকতার শিক্ষা শুরু হয়। এরপরে সুশাসনের গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, যে সুশাসনের ধারণা দেওয়া হয় 1989 সালে। সুশাসনের ধারণা হচ্ছে বহুমাত্রিক ও আপেক্ষিক। এটা রিপোর্ট হচ্ছে বিশ্ব ব্যাংক বলেছে হচ্ছে গুড গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট। গভর্নেন্স দ্য ওয়ার্ল্ড ব্যাংকস এক্সপেরিমেন্ট, এটা 4টা বিষয়ের কথা উল্লেখ করে। এটা আগেও বলা হয়েছে, এটা হচ্ছে আগের বিষয়গুলো জাস্ট আরেকবার একটু রিপিট ভাবে এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে প্রেক্ষাপট হচ্ছে দেখেন আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতা ছিল। সুশাসন হচ্ছে উইন উইন গেম, দুই পক্ষ থাকে, এটা হচ্ছে উভয় লাভ হয় জনগণ সরকার, এবং প্রত্যয়টি হচ্ছে দ্বিমুখী। সুশাসনটা হচ্ছে দ্বিমুখী, এটা একভাবে হয় না, কারণ একটা সরকার পক্ষ হচ্ছে আইন প্রণয়ন করবে এবং সেই আইনের কিন্তু বাস্তবায়নটাও সরকার ঘটাবে। আর শাসক ও শাসিত দেখেন আস্থার সম্পর্ক গড়ে তোলে। অর্থনৈতিকভাবে সুশাসন বিনিয়োগ বৃদ্ধি করে। জনগণ রাষ্ট্র সরকারের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়টাই হচ্ছে সুশাসন। পরীক্ষাতে এভাবে আসবে, জনগণ রাষ্ট্র সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কোনটি? অপশনে নৈতিকতা দিল, সুশাসন দিল, হ্যাঁ, এইভাবে আপনার মূল্যবোধ দিল, সুশাসন। এমডিজি হচ্ছে অর্থনৈতিক দিকের গুরুত্বকে বোঝায়। তারপরে দেখেন জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে টেকসই উন্নয়নকে বোঝায়। সুশাসন নিশ্চিত করে হচ্ছে হোয়াইট পেপার করেছিল হচ্ছে ইইসি, মানে সুশাসনকে নিশ্চিত করে হোয়াইট পেপার প্রকাশ করে হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। হোয়াইট পেপারটা আসলে কি ছিল দেখেন। হোয়াইট পেপার বলতে বোঝায় সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণী। জনপ্রশাসনটা হচ্ছে নব্য সংস্কৃতি। সুশাসন হচ্ছে আধুনিক শাসন ব্যবস্থার সংযোজিত রূপ। সুনাগরিকের গুণ আছে 3টা: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। যোগ্য প্রশাসকের মৌলিক গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নৈতিকতা। যোগ্য প্রশাসকের মৌলিক মূল্যবোধ হচ্ছে জনকল্যাণ, সুশাসনের লক্ষ্য। লাল ফিতার দৌরাত্ম্য হচ্ছে গতানুগতিক হয় বা আমলাতন্ত্র। সুশাসন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ নয় যে মূল্যবোধ, সৃজনশীলতা। তার মানে সুশাসন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ নয় যে মূল্যবোধ, সেটাকে আমরা বলি সৃজনশীলতা। মানুষের অধিকারের রক্ষা কবচ হচ্ছে সুশাসন। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ আইন, নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দর্শন। 3টা একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া। সুশাসনের উপাদান হচ্ছে ঐক্যমত্য, সংবেদনশীলতা। উপাদান শুধু যে 2টা আছে তা না, আরো উপাদান কিন্তু আগেও বলা হয়েছে। অধ্যাপক লাস্কির মতে সাম্যের বিশেষ দিক আছে 3টি। আচ্ছা, এবার আসেন গুরুত্বপূর্ণ বই। এই বই থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন আসে, জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো এখানে দ্য মডার্ন স্টেট দেখেন ম্যাকাইভারের লেখা, রিপাবলিক হচ্ছে প্লেটোর লেখা, দ্য পলিটিক্স হচ্ছে অ্যারিস্টটলের লেখা, প্রিন্সিপাল ইথিকা হচ্ছে জি মুরের লেখা, দ্য প্রিন্স হচ্ছে ম্যাকিয়াভেলির লেখা, তারপর হচ্ছে লেভিয়াথান হচ্ছে আপনার টমাস হবের লেখা, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে রুশোর লেখা, পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালিসিস রাসেলের লেখা। এটা পরীক্ষাতে আসা প্রশ্ন, বিসিএস এসেছে। যেটা হচ্ছে এলিমেন্টস অফ এথিক্স উনি লিখেছেন, অর্থাৎ রাসেল। আচ্ছা, এই রাসেলের যতগুলো গ্রন্থ আছে ভালো করে পড়বেন। এই রাসেল কিন্তু পরীক্ষাতে বিসিএস পরীক্ষাতে পরপর 6টা বিসিএস এর প্রশ্ন হয়েছে রাসেল থেকে, ইম্পর্টেন্ট খুব। দ্য স্পিরিট অফ লস হচ্ছে মন্টেস্কুর লেখা, আইডিয়া অফ জাস্টিস অমর্ত্য সেনের লেখা, আর্ট অফ ওয়ার হচ্ছে সঞ্জুর লেখা,
তারপর হচ্ছে ক্লাস অফ সিভিলাইজেশন হান্টিংটন। তারপর হচ্ছে আপনার ল অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে ডাইসির লেখা। থিওরি অফ গুড অ্যান্ড এভিলস হচ্ছে র্যামডান্সের লেখা। টলিটেকটাল ইকোনমি হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা। ট্রাইজন নোটবুক হচ্ছে অ্যান্টনিও গ্রামসের লেখা। এবং দ্য ওয়েব অফ গভর্নমেন্ট হচ্ছে ম্যাকাভারের লেখা। এরপরে ই গভর্নেন্স নিয়ে কিছু কথা বলা আছে। ই গভর্নেন্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ অন্য নাম হচ্ছে ডিজিটাল বা অনলাইন বা আইসিটি গভর্নেন্স, তথ্য নির্ভর আর কি। এর সেবা হচ্ছে তিনটে অঙ্গের মাধ্যমে হয়। একটা হচ্ছে G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2B মানে গভর্নমেন্ট টু বিজনেস, একটা হচ্ছে G2C গভর্নমেন্ট টু সিটিজেন, নাগরিক পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে ই গভর্নেন্সের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসনের সহায়ক হচ্ছে ই গভর্নেন্স। A2I বা A2I এর এর পূর্ণরূপটা পরীক্ষাতে আসে। A2I এর পূর্ণরূপ অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটা রূপকল্প 2021-কে নির্দেশ করে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও সেবা জনগণের নিকট পৌঁছানো হচ্ছে ই গভর্নেন্স। আমরা কিন্তু যে কোনো তথ্য দেখেন, এখন বর্তমানে কিন্তু আমরা খবরের কাগজ থেকে আমরা দেখি অনলাইন পোর্টালগুলো। অনলাইন পোর্টাল বলতে যে যে ওয়েবসাইট গুলো আছে, আমরা কিন্তু ওয়েবসাইট থেকে সবকিছু গ্রহণ করে থাকি, এটার কথা বলছে। সরকার ও জনগণের মাঝে যোগাযোগ সহজ করে হচ্ছে ই গভর্নেন্স। দক্ষতা জবাবদিহিতা নিশ্চিত করে ই গভর্নেন্স চালু হলে। তথ্য অধিকার আইন চালু হলে। এটা ই গভর্নেন্স কখন নিশ্চিত হয়? এরপর দেখেন মূল্যবোধ। মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা সামাজিক মূল্যবোধ আছে, যোগসূত্র সেতু বন্ধন আছে, নৈতিকতা প্রাধান্য আছে, বিভিন্নতা আছে, বৈচিত্র্যময়তা আপেক্ষিকতা আছে, পরিবর্তনশীলতা ও নৈবর্তিকতা আছে। এরপর দেখেন মূল্যবোধ। কিছু সংজ্ঞা এখানে দেওয়া আছে, যেটা মানুষের আচরণ, ভাই বাংলা কথাবার্তা বলা এখানে, মানুষের আচরণ পরিকল্পনাকারী নীতি ও মানদণ্ডকে কি বলে? মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে আইনের ভিত্তি, জাতীয় জীবনের দর্পণ স্বরূপ, কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস, বাহ্যিক অভ্যন্তরীণ আচরণের নিয়ন্ত্রক, বিশ্বাসের অন্তর্নিহিত মূল লক্ষ্য। মূল্যবোধ হচ্ছে বিশ্বাস, আচার আচরণ, সত্যতা এবং সভ্যতা এবং সংস্কৃতি। দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের বিকাশ ঘটে হচ্ছে সুশাসনের প্রভাবে। সুশাসন যেখানে থাকে সেখানে দেশীয় সংস্কৃতি ঐতিহ্যের বিকাশটা ঘটে। আচ্ছা, এরপর দেখেন কোনটি কোন ধরনের মূল্যবোধ, এটা থেকে বিসিএস এ প্রশ্ন হয়েছে। সামাজিক মূল্যবোধ কোনগুলো? বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা, মানুষের। তারপর হচ্ছে দেখেন এই যে এখানে কি, এটা তো বোঝা যাচ্ছে না, পরিচিত এর সাথে আছে, এটা পরে বলে দিব। রাজনৈতিক মূল্যবোধ হচ্ছে সংখ্যা লঘিষ্ঠ এবং সংখ্যা গরিষ্ঠের মত, বিরোধী দল, নির্বাচন, রাজনৈতিক কর্মকাণ্ড, আইনসভা, আনুগত্য, এগুলো সবই হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। এরপরে আমাদের যেটা বলা আছে দেখেন, যে গণতন্ত্র বা গণতন্ত্রের মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ আসলে কোনটা? আচ্ছা, গণতন্ত্রে হচ্ছে আত্মসংযম। আত্মসংযম হচ্ছে সুনাগরিকের সব থেকে বড় গুণ হচ্ছে আত্মসংযম। সহমর্মিতা, শ্রদ্ধা, শৃঙ্খলাবোধ হচ্ছে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান। আইনের শাসন, নাগরিক সচেতনতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, শাসন, সুশাসন, জনগণ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক সরকার। আচ্ছা, ধর্মীয় মূল্যবোধের যে বিষয়টা এখানে আছে, ধর্মীয় মূল্যবোধ হচ্ছে সকল ধর্মের, সংস্কৃতি হচ্ছে সকল সংস্থার, নৈতিক হচ্ছে দেখেন বিপদগ্রস্ত, মানে নৈতিক কোনটা, নৈতিক মূল্যবোধ নিচের কোনটা এইভাবে বলবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, অন্যায়কে অন্যায়, অন্যায় কাজ থেকে বিরত থাকতে নির্দেশ, এগুলো সবই হচ্ছে নৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক, তারপর আধ্যাত্মিক মূল্যবোধ কোনটা? সৎ মানুষকে পছন্দ করা, মিথ্যাবাদীকে অপছন্দ করা, আধ্যাত্মিক। আধুনিক হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা, সতীদাহ প্রথা বন্ধ করা, সঞ্চয় করা, এগুলো সবই হচ্ছে আমাদের কি হবে? আধুনিক। যে এটা কোনটি কোন ধরনের অধিকার, অধিকার থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে, এটা ইম্পর্টেন্ট। ধর্মের অধিকার, মত প্রকাশের অধিকার, মতামত প্রকাশ হচ্ছে রাজনৈতিক সাম্য, সংবাদপত্রের স্বাধীনতা, নিজ ধর্ম চর্চা পালন, সামাজিক অধিকার, ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিগত স্বাধীনতা, নেতৃত্ব, চলাফেরা স্বাধীনতা, সবই হচ্ছে ভাই সামাজিক অধিকারের মধ্যে, সবগুলো হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে। আচ্ছা, রাজনৈতিকের মধ্যে দেখেন সরকারি চাকরি লাভের অধিকার, আইনগত অধিকার, ভোটদানের অধিকার, বসবাসের অধিকার। মানবাধিকারের মধ্যে আছে মানুষের প্রতি অধিকারের যেটা আছে একান্ত ব্যক্তিগত, জন্মলাভের অধিকার, উদাহরণ। আচ্ছা, এখানে জন্মলাভের অধিকারটা উদাহরণটা একটু দেখতে দিয়েছে এখানে জাস্ট। প্রাকৃতিক অধিকার, তারপর হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে যেতে পারে গণতন্ত্র। মানবাধিকার মানে মানুষের অধিকার যদি লঙ্ঘিত হয়ে যায় তাহলে কি সেখানে গণতন্ত্রের কি মূল্য থাকে? এটাই কথা বলছে, যে গণতন্ত্রটা তখন অচল হয়ে যেতে পারে। আর আইনগত অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। চিরন্তন মূল্যবোধ বলতে বোঝায় সত্য নয়কে। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে মূল্যবোধ শিক্ষা থেকে। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধ। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ। মূল্যবোধ পরিবর্তন করতে সহায়তা করে হচ্ছে বয়স ও সময়। বয়সের সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। মূল্যবোধ গড়ে ওঠে দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গির সমন্বয়। প্রতিটি সমাজে রয়েছে নিজস্ব মূল্যবোধ। নৈতিকতা মূল্যবোধের উৎস হচ্ছে পরিবার, বিকাশ সমাজে হয়, মানে উৎসটা হচ্ছে পরিবার থেকে আর বিকাশটা হয় হচ্ছে সমাজ থেকে। মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি হচ্ছে দুইটা। কারাগার শিক্ষা প্রদান করে মূল্যবোধের। ধর্মীয় শিক্ষা, নাগরিক শিক্ষার ধারণা হচ্ছে মূল্যবোধ থেকে থেকে আসে।
প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তির মূল্য মর্যাদা স্বীকৃতি হচ্ছে পেশাগত মূল্যবোধ। ব্যক্তির মূল্যবোধ জাগ্রত হয় সভা সমিতি, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে। আচরণের আদর্শিক দিকই হলো শারীরিক ও বিনোদনমূলক মূল্যবোধ। মানব উন্নয়নের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ হচ্ছে নান্দনিক মূল্যবোধ, ইত্যাদি ইত্যাদি। ভাই বাংলা কথাবার্তা এগুলো আপনারা বাসায় পড়েন, আর বেশি নাই। এগুলো জাস্ট বাংলা লেখা আছে। এখন এটা আপনাদের এক্সাম দিতে হবে। কবে এক্সাম দিবেন বলেন? এটা হচ্ছে টোটাল আপনারা এক্সাম দিবেন, 50 মার্কসের একটা এক্সাম দিবেন, 50 মার্কস। কবে দিতে পারবেন বলেন? 50 মার্কসের টোটাল নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের টোটাল এক্সাম দিতে হবে, এটা কবে দিতে পারবেন? দ্রুত বলেন। কেউ এক্সাম দিবেন কিনা সেটাও চ্যাট বক্সে আপনারা জানাতে পারছেন না, কি একটা মানে আপনাদের আর কিছু বলার নেই ভাই। যা পারেন করেন তো। কি একটা ডিস্টার্ব, আপনারা একটা চ্যাট বক্সে একটা জিনিস লিখে দিবেন যে কবে এক্সাম দিবেন, সেটাও আপনারা বলতে পারছেন না। এক্সামটা কবে দিতে হবে? 50 মার্কসের যে এক্সামটা, এই পিডিএফ থেকে প্রশ্ন আসবে, কবে এক্সামটা দিবেন? কেউ এক্সাম দিবেন না? না দিলে সেটাও বলেন যে ভাই এক্সাম টেক্সাম দিব না, তাহলে তো হয়। একজন লিখেছে 2025 সালে দিব, এটা কি ছিল ভাই? 25 সালে এক্সাম দিবেন? নৈতিকতা পরীক্ষাটা কবে দিবেন? নৈতিকতায় 50 মার্কসের এটা হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন শুক্রবারে, ফ্রাইডে। এই ফ্রাইডে না, নেক্সট ফ্রাইডে দিন। নেক্সট ফ্রাইডে দিলেই হবে। সামনের সপ্তাহে, এই সপ্তাহে, এই ফ্রাইডে না, সামনের ফ্রাইডে আপনারা এই নৈতিকতা টোটাল এক্সামটা দিয়ে দিবেন। ঠিক আছে, টোটাল এক্সাম A to Z। ভাই এই পিডিএফটা ভালো করে পড়লে এখানে আপনি 10-এর মধ্যে 7-8 অনায়াসে পেয়ে যাবেন। তাহলে এই পিডিএফটা আপনার ভালো করে পড়তে হবে। এই পিডিএফটা যে শুধু আমি পড়াচ্ছি তা না, এটা আপনারা জানেন কিনা জানি না, এটা ম্যাক্সিমাম ভাই বোনেরা এই জিনিসটাই কিন্তু পড়ে। আশিক ভাই যখন এটা তৈরি করছিল, তৈরি করার পরে তার ব্যাচ বলেন, যার ব্যাচ বলেন, অনেক ব্যাচে কিন্তু এটা, এই পিডিএফটা পড়ানো হয়। বুঝতে পারছেন? মানে খুব গুরুত্বপূর্ণ একটা পিডিএফ এটা। তো তাহলে এটা হচ্ছে আপনার নৈতিকতাটা আমরা এই শুক্রবারের পরের শুক্রবারে ইনশাল্লাহ এক্সাম নিয়ে দিব আর কি। ঠিক আছে।